বাংলাদেশে এই বিরূপ সময়ে বঙ্গবন্ধুর পক্ষে কথা বলছেন স্পষ্টভাবে একটা নতুন মুখ অনেকের কাছে, আমাদের কাছেও। মারিয়া মডেল ইন্ডাস্ট্রির সাথে জড়িত, তার কথা তার মুখে শুনবো আমরা। মারিয়া, আপনাকে শুভেচ্ছা। Thank you very much, Bhaiya. Assalamu alaikum, and thanks for having me on your show. It's an honor for me to be added with you. এবং আসলেই আমি প্রত্যেকটা বাড়ি কোনো না কোনো বিষয় নিয়ে সমালোচনায় চলে আসি। এটা মানুষ অনেকেই ভাবে হয়তো বা আমি নিজে সমালোচনায় আসবার জন্য এ ধরনের কাজ করে থাকি। আনফরচুনেটলি এটা আমি ফরচুনেট বলবো না আনফরচুনেট বলবো, I don't know about that. But I am a very outspoken person. I always speak the truth. I've always been a bold person. তো আমি আমার যে স্টেটমেন্ট গুলো দেই সাধারণত সে ধরনের স্টেটমেন্ট গুলো মানুষ দিতে ভয় পায়, কার্পণ্য বোধ করে থাকে। সো পিপল ডোন্ট স্পিক অ্যাবাউট ইট দ্যাট মাচ। সো ওই বিষয়গুলোতে আমি প্রত্যেকবারই কোনো না কোনো বিষয়ে আমি কথা বলি, আর আমি তখনই আলোচনার বিষয় হয়ে যায়। তো এই মুহূর্তে আবারও আলোচনার বিষয় হয়ে গেলাম, কারণ আমি সত্য কথা বলেছি আবার। যেমন আমি স্পষ্টবাদী আগেও ছিলাম, এখনো আছি। তো আগেও স্পষ্ট কথা বলতাম, যার কারণে আলোচনায় আসতাম। এবারও স্পষ্ট কথা বলেছি, আলোচনায় এসেছি। তো আমি এটাতে মানে একদিকে বলবো যে আই এম হ্যাপি যে আমি আলোচনায় এসেছি, কারণ এমন একটা বিষয় নিয়ে আলোচনায় এসেছি যে বিষয়টা মানুষের আসলেই জানা উচিত, যে বিষয়টা মানুষের আসলে ফাদম করা উচিত। কারণ মানুষ তো আমরা বাঙালিরা অনেক অকৃতজ্ঞ, আমাদের বোধের কৃতজ্ঞতা বোধটা একদমই নেই। আমরা আসলে কোনো কিছু পেলে কারো কাছ থেকে সেটার অবদান স্বীকার করতে যেন আমাদের জীবন থেকে কোনো কিছু নিয়ে যাচ্ছে, হয় আমাদের চামড়া নিয়ে যাচ্ছে মানুষ। যদি কিছু পেয়ে থাকি তাতেও এরকম করি, না পেয়ে থাকি তাতেও এরকম করে থাকি। তো এই প্র্যাকটিসটা আমার কাছে মনে হয় যে দিস ইজ আ ভেরি পুয়ার প্র্যাকটিস অফ পিপল দ্যাট উই ডু ইট। উই ডু নট নো হাউ টু অ্যাপ্রিশিয়েট ফর হোয়াট এভার উই গট ফ্রম সামওয়ান অর সামথিং, তাই না? So despite we getting something negative from here and something positive out of here, সবকিছু বলে কিন্তু আমরা এটা ভাবতেই পারি না যে খারাপটা তো আচ্ছা ঠিক আছে, এই মানুষটারই খারাপ, এইটার কাছ থেকে এরকম খারাপ আমি পেয়েছি, কিন্তু কোনো কিছু দিয়ে যদি আমি ভালো বেনিফিট পেয়ে থাকি তো সেটার কথাও তো আমরা বলে থাকি, তাই না? বলা উচিত, বাট আমরা এটা বলি না। সো ওই জায়গা থেকে চিন্তা করেই কিন্তু আমি মনে করি যে এখন যে আলোচনাটায় আমি এসেছি, আই এম নট এট অল স্যাড অ্যাবাউট ইট, বিকজ আই স্পোক দ্য ট্রুথ এন্ড আই উইল অলওয়েজ স্পিক দ্য ট্রুথ অ্যাজ লং অ্যাজ আই লিভ, আই বিলিভ। চমৎকার মারিয়া, আপনার সূচনাটা, ভূমিকাটা চমৎকার ভাবে আপনি বললেন। আর একটু সূচনা জানতে চাই, বা আমাদের মানুষ, আমাদের ফোরামে আমাদের দর্শকরা একেবারে নতুন আপনি আমাদের কাছে, যে মারিয়া কি স্পটটা, নামটা, আপনার পারিবারিক বিষয়টা একটু শেয়ার করবেন বলছি। জি, এই নামটা নিয়ে তো সবাই আমাকে প্রশ্ন করে এসেছে, অনেকেই জানে। আসলে আমার I come from Italian background. My fathers and forefathers, they carry Italian bloodline. And আমার great great grandmother, she's from India, and my grandmother, she's from India. তো যার কারণে I was born in India. So আমার ব্লাডটা কিন্তু ট্রাভেল করে এসেছে ইটালি, রোম থেকে, আমার বাবার বংশগত যেটা। আর তারপরে আমার বাবার বংশ কানেক্ট হয়েছে ইন্ডিয়ার সাথে, এবং ইন্ডিয়া থেকে আমার বাবা কানেক্ট হয়েছে বাঙালি আমার মায়ের সাথে, এন্ড দেন দিস অফস্প্রিং কেম আউট। তো আমি এভাবে করে এসেছি, কিন্তু আহ বাঙালি মা পেয়ে, আমি বাঙালি এমন একটা পরিবারের মাকে পেয়েছি, এমন একজনকে পেয়েছি যেই পরিবারটা কিনা ৭১-এর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, ৭১-এর মুক্তিযুদ্ধের সাথে, মুক্তি বাহিনীর সাথে জড়িত ছিল। তারা মুক্তি বাহিনীকে সাপোর্ট দেওয়া, তারা ইনফরমেশন ক্যারি করা হোক, তাদের জন্য অস্ত্র বানিয়ে নিজেদের হাত দিয়ে বানিয়ে সেগুলো দেওয়া হোক, কিংবা আশ্রয় দেওয়া হোক, এই সব ধরনের কাজ করেছে। এবং কি সনাতনীদের উপরে যে অত্যাচার চলছিল ওই সময় তাদেরকে আশ্রয় দেয়া, এটা আমার নানা বাড়িতে করেছে। তো সেই সুবাদে কিন্তু আমার ৭১ এবং মুক্তিযুদ্ধকে নিয়ে জানা এবং ইতিহাস নিয়ে বড় হওয়া, আমার মা মাসিদের মুখ থেকে, নানা নানিদের মুখ থেকে গল্প শুনে বেড়ে ওঠা, সেই সাথে আমার বাবার কাজিনরা ফ্রম ইন্ডিয়া, তখন তো তারা ইন্ডিয়াতেই ছিলেন। সো ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়ান মিলিটারি হয়ে বাংলাদেশে যখন ইন্ডিয়ান মিলিটারি এসেছিল, মুক্তিযুদ্ধে জয়েন করেছিল, তখন তারা ইন্ডিয়ান মিলিটারি হয়ে বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছিলেন। আমার ৩ জন জ্যাঠা আছেন এরকম।
তো ওইভাবেই কিন্তু আমার আসলে মুক্তিযুদ্ধের গল্প, ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস, বঙ্গবন্ধুর জীবনী সবকিছু নিয়ে পড়া, গল্প শুনে জানা এবং আগ্রহ তৈরি হওয়া, এভাবে করে কিন্তু আমি নিজের অজান্তেই কখন যে বঙ্গবন্ধুকে আমার নিজের হৃদয়ে লালন করতে শুরু করেছি আমি নিজে জানি না কখন। তবে আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে জানি যে একটা বাক্য শুনলে আজও যেমন আমার গায়ের রং একদম, আই হ্যাভ গুজ বাম্পস when I hear that, you know, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এসি আমার এখনো পর্যন্ত গুজবাম্প হচ্ছে, আমার এখনো পর্যন্ত গুজবাম্প হচ্ছে, আমার কান গরম হয়ে গেছে। মানে এটা, এই এই শব্দ, এই বাক্য আমাকে যে কি পরিমাণে অনুপ্রেরিত করে এবং কি পরিমাণে আমাকে আমার বাঙালিয়ানা জাগ্রত করে তোলে সেটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, সেই ভাষাগুলো আমি জানি না। কিন্তু আমি লাকি যে আমি এরকম একটা ফ্যামিলি পেয়েছি যে বাংলাদেশ শুরুর, বাংলাদেশের জন্মর ইতিহাসের সাথে জড়িত রয়েছে, যার কারণে আমি বঙ্গবন্ধুকে চিনতে পেরেছি। সো আই এম ভেরি প্রাউড দ্যাট আই ওয়াজ এবল টু নো হোয়াট বঙ্গবন্ধু ইজ এন্ড হু বঙ্গবন্ধু ইজ। আপনার আরেকটা পরিচয় হচ্ছে আপনি একজন গ্লোবাল ক্যারেক্টার বা স্টুডেন্ট হিসাবে আপনি বিভিন্ন দেশে পড়াশোনা করেছেন, প্লাস হচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে আপনি গ্রাজুয়েট, মেলবোর্ন মোনাশ ইউনিভার্সিটি। সিডনিতেও আপনি ছিলেন, প্লাস হচ্ছে ইটালিয়ান যে ব্যাকগ্রাউন্ডটা, এখন অস্ট্রেলিয়া প্রাইম মিনিস্টার অ্যান্থনি আলবানিজি, তার মা ইটালিয়ান, হ্যাঁ। তারও একটা ইটালিয়ান ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা, আমরা জানতে চাচ্ছি হচ্ছে, আমরা যতটা জানি 5ই আগস্ট বিকেল বেলা আপনি প্রথমে লাইভে এসেছিলেন, ওই পরিস্থিতিতে এই সাহসটা কেন, কিভাবে হয়েছিল আপনার? আসলে কি 5ই অগস্ট আমি সেরকম ভাবে দাঁড়াতে পারিনি, বিকজ আমি ডেভাস্টেটিং ছিলাম। আমি আমি কিন্তু বেশি কিছু বলতেও পারি না, আমি যখন স্ট্যান্ডটা নিয়েছিলাম আমি বেশি কিছু বলতে পারিনি। আমি খুব শর্ট টাইমের জন্য আমি একটা ছোট্ট ভিডিও করেছিলাম। তো আমার কাছে এই যে মানে আমার এই তো 5ই অগস্ট আবার আসতে যাচ্ছে না, আমি এই ঘটনাটা আমাকে মনে করিয়ে দিলে আমার আসলে খুব কষ্ট হয়। আমি এই কষ্টটাই সহ্য করতে পারি না, বারবার আমি এই কষ্টটাকে খুব চেষ্টা করি। আই ট্রাই টু কন্ট্রোল মাই ইমোশন আ লট, বাট আই ক্যান নেভার কন্ট্রোল মাই ইমোশন। আই থিঙ্ক আমি কোনোদিনও পারবো না হয়তো বা ইমোশনকে কন্ট্রোল করতে। আম, আমি যেভাবে আপনাকে বলেছি যে আমি বঙ্গবন্ধুকে যেভাবে আমি আমার হৃদয়ে, আমার অন্তরে লালন করি, আমি শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, তাকে আমি দেখবো এতটুকু অসম্মান, তার ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে, তার ভাস্কর্যের উপর মূত্র বিসর্জন করা হচ্ছে। আমার যদি ক্ষমতা থাকতো না, সত্যি ভাইয়া, আমার ঘরে যদি লোকজন না থাকতো হয়তো আমাকে ঘরে আটকে রাখতে পারতো না। আমি হয়তো বা ওই জায়গায় যে তাদের সাথে আমি ফাইট করতাম, তখন হয়তো আমাকে জীবনও দিতে হতো। আমাকে আমার ঘরের আটকে রাখাটা আমার ফ্যামিলির জন্য অনেক কষ্ট হয়ে দাঁড়িয়েছিল। ইভেন কি আমার যারা সার্ভেন্টস, আমার হাউস হেল্প যারা ছিল, তারা পর্যন্ত খুব অনেক সময় দিয়েছে আমাকে, অনেক এক্সট্রা সময় দিয়েছে, বিকজ তারা জানে যে আমি পাগলামো করবো। আর পাগলামো তাদের কাছে মনে হচ্ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল এটা পাগলামো না, এটাই স্বাভাবিক রিয়াকশন। বঙ্গবন্ধুর উপরে এই ধরনের আচরণের, বাঙালির, একজন প্রকৃত বাঙালির এই আচরণই করা উচিত। তার অন্তরে এরকমই এক ফিলিং আসা উচিত, তার এই ধরনেরই রক্তক্ষরণ হওয়া উচিত তার হৃদয়ে, যেটা আমার হচ্ছিল। এবং আমার বিশ্বাস যে কোটি কোটি বাঙালির হৃদয়ে এরকম ভাবে, আমার হৃদয়ে যেরকম রক্তক্ষরণ হয়েছে সেদিন, সেরকম ভাবে কোটি কোটি বাঙালির হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান is the embodiment of independence. And denying him, denying his achievement, you're denying the whole country, the entire country. And how can you consider yourself that you are a citizen and you want some good for this country? যদি এই দেশটাকেই ভালো না বাসো, তুমি যদি এই দেশ যে তৈরি করেছে, এই দেশের যে স্থপতি, তাকেই যদি না মানো, তাহলে কি করে বাংলাদেশ চাইছো তুমি? তার মানে তো তুমি বাংলাদেশ চাইছো না। তখনই আমি বুঝতে পেরেছি। আমার আমার তো 23 জুলাই থেকে সন্দেহ জোরালো হতে শুরু করেছিল। আমার তখন থেকে মনে হতে শুরু হয়েছিল যে একটা স্বাধীনতা বিরোধী শক্তি বোধহয় এটার পেছনে রয়েছে। আমি কিছু জানতাম না, কিন্তু আমি অনেক ইন্ডিকেশন ফলো করছিলাম। সো একটা মানুষ যদি তার
সুস্থ মস্তিষ্কে চিন্তা করার ক্ষমতা রাখে, সে ওই জিনিসগুলো খেয়াল করলে পরে বোঝার ক্ষমতাটা রাখার কথা। তাই আমি অনেক ইন্ডিকেশন পেয়েছি যে এটা কোটা আন্দোলন নয়, এটা কোটা আন্দোলনের বাহিরে কোনো কিছু, এটা থার্ড পার্টি, দে আর ট্রাইং টু play some game here and this is a political game being played by a third party. 23 তারিখের পর থেকে কিন্তু আমি আস্তে আস্তে আরো জোরালো হতে থাকলো আমার এই সন্দেহটা, তাই না? তারপরে আমি 30 জুলাই কিন্তু স্টেটমেন্ট ফেসবুকে দিয়ে দিয়েছি একদম প্রকাশ্যে যে আমি কোটা আন্দোলনের পক্ষে ছিলাম, কিন্তু এখন আপনারা যা চাইছেন তার পক্ষে নেই, মানে আমি সরকার পতনের পক্ষে নেই। এই কোটা আন্দোলনের পক্ষে কোটা সংস্কার করার কথা বলা হচ্ছিল। আন্দোলন তো এটার জন্যই হয়েছে। এখানে তো বলা হয়নি আমাদের এই 9 দফার মধ্যে তো কোটা আন্দোলন ছাড়া আমাদেরকে তো বলা হয়নি কনস্টিটিউশন চেঞ্জ করা হবে, আমাদেরকে তো বলা হয়নি বাংলাদেশের নাম বদলানো হবে, আমাদেরকে তো বলা হয়নি যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদলানোরও চেষ্টা করা হবে, আমাদেরকে তো বলা হয়নি যে আমাদের দেশে ইসলামী আইন কায়েম করা হবে, এটার উদ্দেশ্য হচ্ছে খেলাফা আইন করা হবে। তো এই বিষয়গুলো তো সবকিছুই ঢেকে রেখেছে এবং এই বিষয়গুলো রাইজ করা শুরু করেছে আফটার 5th অগস্ট। কিন্তু তার আগের থেকে আস্তে 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 যেমন ভারত বিদ্বেষিতা শুরু হওয়া, আমার যেমন খটকা লাগছিল অনেকগুলো বিষয়তে, সেটার মধ্যে যেমন সেকুলার ওয়ার্ডটা ইউজ করা, বারবার সেকুলার ওয়ার্ড ইউজ করে, সেকুলার ওয়ার্ড ব্যবহার করে একটা স্লোগান তৈরি করা, বিভিন্ন রকমের স্লোগান সেকুলার ওয়ার্ডটা ব্যবহার করে করা হচ্ছিল। আমার প্রশ্ন তখন মনে এটাই জেগেছিল, সেকুলার ওয়ার্ডটা কেন? We have always been secular, right? Since the very birth of Bangladesh, we have been a secular country because the embodiment of independence, Sheikh Mujibur Rahman, was a secular person and he believed in secularism. তো সে তো দেশটা তৈরি করেছে সেকুলার দেশ, তাহলে সেখানে হঠাৎ করে আমরা সেকুলারিটি চাই, এটার কথা কেন আসবে? সন্দেহ একটা জায়গার কথা, কারণ আমরা অলরেডি সেকুলার দেশ, সেখানে আবার সেকুলারিজমের কি আসে? এই মাঝখানে নারায়ণ তাকবীর এই ধরনের ব্যানার আমি অনেক জায়গায় দেখেছি। আমার কাছে তখন মনে হলো কোটা আন্দোলনের মধ্যে নারায়ণ তাকবীর কেন আসবে? রাইট? এর সাথে ভারত বিদ্বেষী যে একটা প্র্যাকটিস তখন চলছিল না, ভারতের বিরুদ্ধে ২৬ লক্ষ ভারতীয় নাকি চাকরি করছে আমাদের দেশে, যার কারণেই নাকি বাঙালিরা চাকরি পাচ্ছে না, আমাদের বাঙালি শিক্ষিত সমাজ যারা ছাত্ররা রয়েছে, যারা পাশ করে বেরিয়েছে, তারাই চাকরি পাচ্ছিল না ২৬ লক্ষ ভারতীয়দের জন্য। এই যে গুঞ্জনটা তুললো, এই গুঞ্জনটা তোলার পরে ভারত বিদ্বেষী যত রকমের কার্যক্রম রয়েছে সেটা শুরু করে দিল। তখন আমার সন্দেহ আরো জোরালো হলো। প্রথম কথা তো ২৬ লক্ষ তো আমি জানতামই না যে ২৬ লক্ষ ইন্ডিয়ান আমাদের বাংলাদেশে চাকরিরত রয়েছে। এত ইন্ডিয়ান তো দেখি না, আমি তো দেখি অনেক কন্টেন্টের মানুষ দেখি, কিন্তু এত ইন্ডিয়ান ২৬ লক্ষ কেন ইমাজিন, অনেক বেশি তো। আর যাই হোক, আমি হয়তোবা জানি না, হয়তোবা আমার ধারণায় নেই, কিন্তু এই ২৬ লক্ষ হিসাব কোথায় এখনো তো আমরা পেলাম না। তো তখন আমার সন্দেহ হয়েছিল যে ২৬ লক্ষ কোথায়, আমি তো জানি না। ফাইন, তোমরা ২৬ লক্ষর কথা বলছো যে ভারতীয়রা এখানে চাকরি করছে, তোমরা চাকরি করতে পারছো না, এখানে বাঙালিরা চাকরি পাচ্ছে না, যার কারণে এই কোটা সংস্কার আন্দোলনটা শুরু করা হয়েছে। তো ওই জায়গায় থাকা উচিত না, কোটা সংস্কার, কোটার বিষয় নিয়েই তো কথা বলা উচিত, সেগুলো নিয়েই তো মুভমেন্টটা চালানো উচিত। সেখানে কিসের জন্য ভারতীয়রা অমুক করেছিল আমাদের সাথে, ভারতীয়রা আমাদের বাদ দিয়ে এইভাবে নষ্ট করেছে, ভারতীয়রা অমুক ইলিশ নিয়ে যাচ্ছে, তমুক নিয়ে যাচ্ছে, এগুলো কথা তো এখানে আসাটা ইররেলেভেন্ট আমার কাছে মনে হয়েছে। আর এটা আরো বাড়তে শুরু করলো, বাড়তে 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 দেখলাম রিলিজিয়ান বিষয়টা চলে আসলো, ধর্ম নিয়ে কথা, এবং সনাতনীদের উপরে একটা কেমন যেন আক্রোশ, ডাইরেক্ট না বাট ইনডাইরেক্ট একটা vibe, creating a vibe, and this environment was being created against this Sanatani religion. তখন আমার সন্দেহ আরো জোরালো হলো, এটা কেন হচ্ছে? একে তো আমি নারায়ণ তাকবীর দেখছি ব্যানারের মধ্যে,
তারপর তারা আবার ভারত বিদ্বেষী কথা বলছে, এর মধ্যে আবার সেই সনাতনী ধর্মদেরকেও তাদের ধর্ম সম্বন্ধে অনেক কিছু নিয়ে তারা ইনডাইরেক্টলি মিন করে অনেক কথা বলছে বিভিন্ন জায়গায়। সেই সাথে একটা ইন্টারভিউ দেখলাম, একটা ফুটেজের মধ্যে আমি দেখলাম যে 23 তারিখে যেখানে স্টুডেন্টদেরকে প্রশ্ন করা হচ্ছিল, রিপোর্টার জানতে চাচ্ছিল যে আপনারা কেন চাইছেন যে অন্যান্য রাজনৈতিক দলরা, বিপক্ষের রাজনৈতিক দলরা আপনাদের সাথে যোগদান করুক, আপনারা কেন চাইছেন, প্রশ্নটা এটা ছিল। তো ওখানে স্টুডেন্টরা কয়েকজনে এই উত্তরটা দিচ্ছিল আমতা আমতা করে, কেন আমরা কি করব এখন, আমাদের তো কোনো হেল্প তো করছে না সরকার, তো আমাদের কোনো সাহায্য করছে না, আমাদের দাবি তো মেনে নিচ্ছে না। অলরেডি 23 তারিখের ঘটনা, আমি এটা ফুটেজ দেখেছি। তো অলরেডি যেখানে সরকার থেকে কিন্তু বলা হয়েছে যে এটা হিয়ারিং এর জন্য 7 তারিখে, 7ই অগস্টে ডেট দেওয়া হয়েছিল। তো তখন কেন বলবে যে সরকার দাবি মেনে নিচ্ছে না, কারণ সরকার তো দাবি মেনে নিয়েছে। আরেকটা সন্দেহের জায়গা। তো এইভাবে করতে করতে আমার সন্দেহ দানা বাড়তে 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 আমি 30 জুলাইয়ে I totally completely understood যে এই মুভমেন্টটা যেটা থেমে গিয়েছিল সেটা আবার পিক আপ নিয়েছে, এবং এখন শুধু পিক আপই নেয়নি, এখন হচ্ছে সরকার পতন। আমি তো জানতাম কোটা সংস্কারের জন্য আন্দোলন করা হচ্ছে, আমি তো জানতাম কোটা সংস্কার করা হবে, রিফর্ম করা হবে। সো কোটা নিয়ে, কোটা বিষয়ক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হবে, সেই সমস্যাগুলো তুলে ধরা হবে। কিন্তু সেখান থেকে কিসের জন্য টেনে হিচড়ে, যেখানে দাবি মেনে নেওয়া হয়েছে, সবার দাবি মেনে নেওয়া হলো এবং কোর্টে সেটার জন্য পিটিশন দেওয়া হলো, সেটা হিয়ারিং 7 তারিখে দেওয়া হবে সেটাও বলা হলো, এরপরে কেন ডাইরেক্ট আমরা চলে গেলাম পদত্যাগ? এক দফা, এক দফার আওয়াজ কিন্তু 30 তারিখের আগের থেকে উঠছিল বিভিন্ন জায়গায়। এটা 30 তারিখের পরে কিন্তু জোরালো হয়েছে যে এক দফা এক দফা এক দফা, বাট এক দফার দাবি কিন্তু 30-এর আগের থেকে ফেসবুকে বিভিন্ন ক্যাম্পেইন তারা চালাচ্ছিল। তো সেটাই আমি দেখছি যে এক দফা কোথা থেকে আসলো, কেন আসবে এক দফা? তখন আমি 30 জুলাই এই স্টেটমেন্টটা আমি আমার ফেসবুক থেকে দিয়েছি যে আমি কোটা সংস্কারের পক্ষে ছিলাম, কিন্তু এখন আপনারা যা চাইছেন তার পক্ষে নেই। আমি কোটা সংস্কার চেয়েছি, আর আমার সম্পূর্ণ আমি বলবো যে আমার সজ্ঞানে আমি যেটা বলবো এটা উচিত কাজই। কোটা সংস্কার, ইট ওয়াজ আ রাইট ডিসিশন, ঠিক ছিল সেটা। কিন্তু এটার বিনিময়ে আমি সরকারকে পতন চাই, এটা কোনো রাইট ডিসিশন না আমার মতে। কেন না? বিকজ the country was thriving at that moment a year ago. Country was thriving from every sector, in every aspect we were thriving. আমাদের কালচারাল সেক্টর থ্রাইভ করছিল, আমাদের বিজনেস সেক্টর হোক সেটাও থ্রাইভ করছিল, ইকোনমিক্যাল সেক্টর হোক সেটাও থ্রাইভ করছিল, আমাদের সামাজিক যে বিষয়গুলো রয়েছে, সামাজিক মেলবন্ধন হোক, অর লাইক দি ট্যাবুজ অফ দি সোসাইটি যেটা আমরা বলে থাকি, সে জায়গাটা কিন্তু ভেঙে আমরা বেরিয়ে আসছিলাম, আমরা ডেভেলপ করছিলাম, আমরা থ্রাইভ করছিলাম। থ্রাইভিং পয়েন্টে এসে এরকম অলরেডি আমরা প্যান্ডেমিক সবকিছু ছেড়ে কিন্তু আমরা গা ঝাড়া দিয়ে আবার অর্থনীতির চাকা শুরু হয়েছিল। আমরা খুশি হয়েছিলাম যে বাংলাদেশের যতটুকু ডিপ্রাইভেশন ও ডিগ্রেডেশনের মধ্যে দিয়ে যাওয়ার কথা থ্রু আউট দ্য প্যান্ডেমিক, আমরা কিন্তু তা খুব তাড়াতাড়ি রিকভার করতে পারছিলাম। সময় এসেছিল এবং আমাদের কাজ হচ্ছিল, আমরা প্রত্যেকটা সেক্টর থেকে কিন্তু বিজনেস রিকভার করছিল, আবার কিন্তু দেশের চাকা সঠিকভাবে চলা শুরু করে দিয়েছিল। তো আমরা ওই মোমেন্টে, আমারও চিন্তা এই মোমেন্টে যে দেশটা মাত্র পুরো পৃথিবীটা একটা প্যান্ডেমিকের মধ্যে দিয়ে গেল, এবং আমাদের দেশ একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এরকম দেশ যে এত বড় একটা হিট সামাল দিল, এরপরে তো আমাদের ইকোনমিক্যাল অবস্থা ধস পড়েছে, এটাকে উঠতে সময় লাগবে। তো ওই মুহূর্তে আমি চাই না কোনো নতুন চেঞ্জেস। আমি সচেতন নাগরিক হয়ে থাকলে আমি কোনো নতুন চেঞ্জেস চাবো না, কারণ নতুন চেঞ্জেস মানে সবকিছু ভেঙে আবার নতুন করে গড়া হবে। তো তার মানে আমার যে পেজটা আছে সেই পেজটা ব্রেক করবে, আমার যে প্রগ্রেসটা আছে প্রগ্রেসটা থেমে যাবে। তো থেমে যাওয়া মানে সময়টা চলে যাওয়া, প্রগ্রেসটা আগানো না, ওখানে থেমে যাওয়াটাই হচ্ছে, সময় চলে যাচ্ছে। তো আমার সেন্সে ওইটাই হচ্ছে যে না, আমরা দাবি করতে পারি যদি আমাদের মনে হয়ে থাকে সরকার এটা ভুল করছে, আমরা সেটা 100% দাবি জানাবো, কেন জানাবো না? যদি ভুল করে থাকে সেটা দাবি অবশ্যই জানাবো, যদি অন্যায় করে থাকে সেটার জন্য বিচার আমরা চাইবো, এবং সরকারকেই সেটা সঠিক মতো আমাদের সব বিচার করতে হবে, সব কিছু টেক কেয়ার করতে হবে সরকারকে। এটা সরকারই করবে, আমার কথা হলো সরকারই করবে, আমরা সরকারকে বাধ্য করব, তাদেরকে চুজ করেছি আমরা, তাদেরকে বাধ্য করব যে আমাদের জন্য, আমরা জনগণ চাই, আমাদের জন্য এটা করতে হবে। ইউ হ্যাভ টু ব্রিং দ্য চেঞ্জ ফর আস বিকজ উই আর দ্য পিপল হু ইলেক্টেড ইউ ফর আওয়ার গভর্নমেন্ট। So you need to change things for us. If I want you to be removed from it, who's going to do that work for me?
আমি একটা দাবি করছি, আপনি ধরেন আপনার আপনার এই পুরো কথাতে একটা জিনিস স্পষ্ট, আপনি কিন্তু আওয়ামী লীগের সংগঠনের ভেতর থেকে না, আপনি ব্যক্তি হিসাবে বঙ্গবন্ধুর পছন্দ করেন, বঙ্গবন্ধুকে ওন করেন, ভালোবাসেন, সেখান থেকে আপনার মাঝে এই বোধগুলো তৈরি হচ্ছিল। তা আপনার কখন মনে হলো যে আপনারা বা বাংলাদেশ জঙ্গিদের হাতে হেরে যাচ্ছে বাংলাদেশ? 5 আগস্টের পরে, রাইট আফটার হ্যাঁ, 5 আগস্টের পরে যখন গণভবনে 5 আগস্ট যখন দেখলেন শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে, ওইটা দেখে কি প্রতিক্রিয়া হয়েছে আপনার মাঝে? সত্যি করে বলবো, এই সত্যি কথা তো যদি এখন বলি হয়তো বা মানুষ আবার আবার বলবে আমি দালাল, আবার বলবে আমি দোসর, আবার সবকিছু এরকম বলবে। আম 5 আগস্ট না হলে হয়তো বা আমি বুঝতেই পারতাম না যে শেখ হাসিনাকে আমি এতটা ভালোবাসি। আসলে আমি বুঝতে পারতাম না, আমি জানতামই না যে আমি পছন্দ করি। আমি অ্যাজ আ লিডার আমি প্রথম থেকে শেখ হাসিনাকে খুব বেশি পছন্দ করি, বিকজ ইন ওনার মাই সাথে কোনোদিন আন্ডারস্ট্যান্ডিং ওনার সাথে কোনোদিন আপনার দেখা হয়েছে? আমি ওনার সাথে সামনাসামনি দেখা হয়েছিল আমার একটা পাঠ দিবসের শোতে। সেই পাঠ দিবসের শোতে 2019 এর পাঠ দিবসের শো ছিল। ওখানে আমি আমার হাতে পাঠ দিয়ে নৌকা বানানো ছিল, আমার মাথায়ও একটা প্রপস ছিল পাঠ দিয়ে নৌকা বানানো। তো উনি খুব পছন্দ করেছিলেন, যার কারণে আমার এই উনি টায়ার্ড জামা পার্থে শাড়িটাও। তখন কমনওয়েলথ সম্মেলনে পার্থে এসেছিলেন তো। হ্যাঁ, তো তখন উনি আমাকে ডেকে আমার সাথে যে একটু ছবি তুলেছিলেন। ওই সময় আমার তাকে মানে সামনাসামনি দেখা। এছাড়া আমি কখনো সামনাসামনি দেখিনি। কিন্তু আমি তার শাসনামলের শুরু থেকেই তার মানে শাসনামলের শুরু আগের থেকে আমি বলব তার লিডারশিপটা আমার খুব পছন্দ হতো। মানে যখন ৯০ দশকে উনি ফিরে এসেছিলেন না? যে বক্তব্যের যে ভাষণগুলা দিতেন, মানে আমি কেন জানি আমি বঙ্গবন্ধুকে শেখ হাসিনার মাঝখানে দেখতে পেতাম। কোনো না কোনো জায়গায় একটা মানে গ্ল্যান্স চলে আসতো। এখানে একটা কথা বলে এখানের একটা গ্ল্যান্স চলে আসতো। কথার মধ্যে ওই বিষয়টা আমি মানে কিছুটা ছাড় পাওয়া যেত। তো আমার ভালো লাগতো। তারপরে যখন উনি প্রধানমন্ত্রী হলেন, উনি যেভাবে করে রান করা শুরু করলেন কান্ট্রিটাকে, তখন আমি বুঝলাম যে শি ইজ আ ওমেন হু লাভস women empowerment and who wants women to be empowered. সে নারী শক্তি, নারী অগ্রগতি, নারী বিকাশ এটা সে প্রচন্ড ভাবে সাপোর্ট করে এবং নারীকে শক্তিশালী দেখতে সে খুব পছন্দ করে। আমি আমার যতটুকু অ্যানালাইসিস ক্ষমতা আছে, আমি যতটুকু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অ্যানালাইসিস করেছি, আমার কাছে এইটা মনে হয়েছে যে উনি একজন ব্যক্তি যে নারীদের শক্তিশালী দেখতে খুব পছন্দ করেন, যার কারণে কিন্তু নারী প্রগতির জন্য সবকিছু যা যা করা দরকার এখনকার সময় ধরেন এই যে মেয়েরা মানে লাখ লাখ প্রতি বছরে আমি দেখেছি লাখে লাখে নারী উদ্যোক্তা বেরিয়েছেন, উইমেন এন্টারপ্রেনার, যারা প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছে, যারা গ্রামের থেকে এসেছে, তারা নারী উদ্যোক্তা হয়েছে এবং তারা এত সুন্দর একটা জীবন যাপন করছে। তাদের ঘটনা আমি কি করে জানি? কারণ এরকম প্রচুর নারী উদ্যোক্তাদের ইন্টারভিউজ আমি নিজে নিয়েছি। তাদের শুরু এবং তাদের সাকসেসফুল হওয়ার 10 বছর পরের কি অবস্থা হয়েছে সেই সময়ের অবস্থাটাও আমি দেখেছি এবং সেই ইন্টারভিউ নিয়েছি আমি তাদের। তো আমি জানি যে তারা কতটুকু প্রগ্রেস করেছে। এই যে আমরা উইমেন এন্টারপ্রেনার দেরকে দেখি, সেই সাথে আমরা বলবো যে ইন্ডিভিজুয়াল ডিজিটাল উইমেন এন্টারপ্রেনার যদি বলে থাকি তাদেরকে, তারাও কিন্তু রয়েছেন। ডিজিটাল প্ল্যাটফর্মটা ব্যবহার করে যে পরিমাণে মেয়েরা বিজনেস করেছে, এর আগে কি কখনো দেখা গিয়েছে? আর এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে কে? প্ল্যাটফর্মটা তো তৈরি করে দিতে হবে, এই প্ল্যাটফর্ম তো আগে ছিল না, তাই না? এই প্ল্যাটফর্মের জন্য সুবিধাটা করে দিলে পরে তখন অনেক বাণিজ্যের জন্য মানুষ এগিয়ে আসে, বাণিজ্য করা শুরু করে। তো এই সুবিধাটা না দিলে কিভাবে করতো? এত নারীরা ঘরে বসে থেকে থেকে একদম ঘরে বসে থেকে প্রতি মাসে যে কয়েক লাখ টাকা ইনকাম করেছে, সেটা কিভাবে ডিজিটাল ইনকাম হয়েছে? তো ডিজিটাল প্ল্যাটফর্মের থ্রুতে হয়েছে। আর এই ডিজিটাল প্ল্যাটফর্মটা কে দিয়েছে? শেখ হাসিনা। প্রতিটি মানুষের হাতে হাতে একজন কৃষক। আমাদের আমার আমার বাবা এবং আমার বাবা দাদার আমাদের বিজনেস হচ্ছে আমাদের সবচেয়ে আদি প্রান্তের বিজনেস আমরা করি। আমাদের ফ্যামিলি বিজনেস হচ্ছে ফার্মিং বিজনেস, চাষাবাদ আমাদের বিজনেস, আমাদের পরিবারের। তো আমার বাবারও তাই বিজনেস, আমার দাদারও সেটাই। কৃষকদেরকে আমাদের প্রত্যেকটা কিষানদেরকে আমরা দেখে এখন যদি আমি যাই ওইদিকে, তখন দেখি যে সে স্মার্টফোন ব্যবহার করছে। সে একটা হাফ প্যান্ট পরে হাফ প্যান্টের পকেটের মধ্যে স্মার্টফোন আছে, সে ধানের বীজ রোপণ করছে। এটা কখনো চিন্তা করতে পেরেছে এর আগে? না। এটা শেখ হাসিনার জন্য হয়েছে, শেখ হাসিনা এই সুবিধাটা করে দিয়েছে। শেখ হাসিনা শুধুমাত্র বড়লোককে বড়লোক হওয়ার সুযোগ দেয়নি,
উনি সবাইকে গ্রো করার সুযোগ দিয়েছেন একসাথে। উনি দেখেছেন যে শুধুমাত্র এই ডিজিটাল ফোন, এই স্মার্টফোনের সুবিধাটা শুধুমাত্র কেন বড়লোক যারা আছে, যারা কিনা বিত্তশালী আছে তারা করতে পারবে। রিচ পিপল, why would only the rich people be able to take all the advantages? Why not the people who are not privileged enough? তাদের জন্যই চিন্তা করেছে। তাদের হাতে কিন্তু চলে গিয়েছে সেই সুবিধাটা। এই সুবিধাটা চলে যাওয়ার কারণে কত রকমের ব্লগার বেরিয়েছে, কত রকমের কন্টেন্ট ক্রিয়েটর বেরিয়েছে, যারা কিনা নিজেদের ঘরে বসে বসে বেকারত্ব কোথায় থাকতো? তাদের তো চাকরির জন্য যেতেও হতো না, কোথাও চাকরিতে যেতেও না খুঁজতে। আপনি দেখেন কত লাখে লাখে ব্লগার আছে এবং কন্টেন্ট ক্রিয়েটর আছে, ইনফ্লুয়েন্সার আছে। আপনি নিজেই দেখেন, লাখ বলবো কম হবে, কোটিতেই আছে। তা ঘরে বসে তার চাকরি খুঁজতে যায় না কেন? চাকরি খুঁজি কি, মাসে কয় হাজার টাকা বেতন পাবো, আর কত লাখ টাকা বা বেতন পাবো? কিন্তু চাকরিতে তো আমার অনেক পরিশ্রম দিতে হবে। তার থেকে তো আমি আমার নিজের কাছে পরিশ্রম দিলে পরে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো। এই প্ল্যাটফর্ম গুলো, এই সবকিছুর সুবিধাটা শেখ হাসিনার দ্বারাই ছিল। তো শেখ হাসিনা যে সুবিধাগুলো দিয়েছে এটা তো সবাই উপভোগ করেছি আমরা, তাই না? আজকে উনি উনি একটা ভুল করেছে, হয়তো বা ধরে নিলাম মানুষের কথা যে উনি ভুল করেছে, ফাইন, ভুল করেছে। কথা হলো, আপনি আমি, আমরা কি কখনো ভুল করি না? আমরা কি ফেরেশতা? আমাদের কোনোদিনও কোনো ভুল হয় না? তার আপনার ভুলটা আমার আমাদের যদি, তার ভুলটা আপনার কি মনে হয়? আমার মনে হয় কি তার ভুলটা, সে বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশকে উন্নত করতে চেয়েছিল, বাংলাদেশের প্রতিটি মানুষকে উন্নতি চরম শিখরে নিয়ে যেতে চেয়েছিল, যাতে বাংলাদেশকে কেউ বলতে না পারে গরিব দেশ, বাংলাদেশের কোনো মানুষকে মিসকিন বলে গালি না দিতে পারে। সে কষ্ট পেত। আমার তার ভাষণ, যে বক্তৃতা আমি বিভিন্ন জায়গায় ছোট 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 ফুটেজ হোক যেটাই হোক আমি শুনেছি, তো তো ডট কানেক্ট করতে পারলে কিন্তু বোঝা যায় যে প্রত্যেকটা কথায়, এখানে একটু কথা, ওখানে একটু কথা, সেখানকার একটু কথা। উনি না অনেক জায়গায় দুঃখ প্রকাশ করতো যে ওনার বাঙালিদের এত কষ্ট হয়, ইভেন কি বিদেশে যারা কাজ করতে যায়, প্রবাসীরা যারা কাজ করছে না, প্রবাসী শ্রমিকরা, তাদেরকেও যেরকম তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, এটাতেও কিন্তু উনি কষ্ট পেতেন আমার কাছে মনে হয়। কারণ ওনার কথাগুলোতে আমার কাছে ধারণা হয়েছে যে এটাতে উনি কষ্ট পেতেন। কিন্তু উনি কিছু করতে পারছেন না, কারণ একবারে তো এক তুড়িতে সবকিছু সম্ভব না। তাই উনি আস্তে 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 করে রোল করার চেষ্টা করছিলেন, আস্তে আস্তে করে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছিলেন। কারণ তিনি এটাও জানেন যে আমাদের দেশ তো ইন্ডিপেন্ডেন্ট না। সো উনার আসলে এই চিন্তাটা করাটাই দোষ ছিল। উনার আসলে বাঙালিকে সর্ব সুবিধা দেওয়ার চেষ্টা, বাঙালি আমাদের জাতিকে উন্নত উন্নতির চরম শিখরে পৌঁছে নেয়া এবং বিশ্বের একটা উন্নতিশীল দেশ হিসেবে পরিচিত পাওয়া, এবং আমাদের জীবন যাত্রা you know to make our life more smoother and better. She always tried to do that, and she always thought, this is, if this is what we can do, then the people of my country will have a better life, and they will be happy. And if they're happy, my father will be happy and I'll be happy. উনি কিন্তু ওনার বাবাকে খুশি করার সবসময় চেষ্টা করেছেন। ওনার বাবাকে খুশি করার একটা উপায় জানেন, এই দেশের মানুষকে যদি ভালো রাখা যায়, এই দেশের মানুষকে যদি সুখে রাখা যায়, তাহলে ওনার বাবা সুখে থাকবেন, ওনার বাবার আত্মা শান্তি পাবেন। এটা আমার ধারণা, কারণ ওনার কথায় আমি এই ধারণাগুলো করতে পেরেছি, এই কথায় আমি পেয়েছি। 5ই আগস্টের কথা বললেন, 5ই আগস্টে যখন তাকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, তখন আপনি কি বলছিলেন প্রতিক্রিয়ার কথা? আই এম সরি, বুঝতে পারিনি। 5ই আগস্ট আচ্ছা, 5ই আগস্টে যখন, যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে বাইরে। হ্যাঁ সেটা আমি সরি, অনেক কথা বলে ফেলেছি এটার মাঝখানে। আহ উনি যখন গিয়েছেন তখন আমি যে ভিডিওটা, আমি ফুটেজটা দেখছিলাম, ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল কি, আমার আপন, খুব আপন কেউ চলে যায়, যদি একদম চলে যায় ছেড়ে, যেন পৃথিবী থেকে চলে গেছে, এরকম কষ্ট হচ্ছিল তখন। এবং আমার বাসার মধ্যে যারা যারা ছিল, ইভেন উইথ মাই হাউস হেল্প, আমার হাউস হেল্পরা শুরু সহকারে, ওই দ্যাট মোমেন্ট ওয়াজ ডেভাস্টেটিং মোমেন্ট ফর দ্য হাউস। মাটিতে পড়ে, ওয়ালে পড়ে, শুয়ে পড়ে কান্নাকাটির রোল দেখেছি আমি, আমার ঘরে কান্নার রোল দেখেছি, কান্নার রোল দেখেছি। এবং আমার আমার ওইটা বিশ্বাস করার মতো ছিল না, আমি এটা মানতেই পারছিলাম না। আমার মনে হচ্ছিল যে আমার বুক ছিঁড়ে কেউ নিয়ে যাচ্ছে, আমার আমার হৃদয়টা কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে, আমি তাকে হারিয়ে ফেলেছি, সে চলে যাচ্ছে। যখন দেখলাম যে ক্রাফটটাও উপরে চলে গেল, আকাশের উপরে, আমার মনে হচ্ছে কি উনি আর কোনোদিনও আসবে না।
ওনাকে আর কোনোদিনও দেখবো না, আমরা তো শেষ, আমাদের মেয়েদের কি হবে। আমার মা ফোনে ছিলেন, আমি আমার মাকে চিৎকার করে হাওমা করে কেঁদে বলছিলাম যে মম আমরা তো শেষ হয়ে গেলাম, আমরা শেষ হয়ে গেলাম, আমরা আমরা আমাদের মেয়েদের স্বাধীনতা শেষ, আমাদের মেয়েদের সবকিছু শেষ, আমরা মাইনরিটির মধ্যে পড়ি। আই এম ফ্রম আ খ্রিস্টান সোসাইটি, সো এই মাইনরিটির অনেক কষ্ট হয়ে যাবে। কারণ আমরা শেখ হাসিনার আগের আমলেও আমরা দেখেছি, অন্য সরকারকেও দেখেছি, আমাদের কিন্তু এত প্রোটেকশন দেয়নি। এটা এখন যদি আমি না বলি তাহলে মানে ওই যে অকৃতজ্ঞতা হয়ে যাবে, আমাকে বলতেই হবে। আগের সময়ে আমাদের চার্চেও কিন্তু অনেকবার হামলা হয়েছে, বিভিন্ন চার্চে, বড় বড় অনেকগুলো চার্চে কিন্তু হামলা হয়েছে, বোমা বিস্ফোরণ হয়েছে। বাট শেখ হাসিনা আসার পরে উনি একটা জিনিস এনশিওর করেছে, আমি যখনই চার্চে যেতাম আমি কখনো না প্রশাসন ছাড়া দেখিনি চার্চ। মানে বিশেষ চার্চ গুলো যেগুলো রয়েছে, বড় বড় যেগুলো, হ্যাঁ, যেমন বনানী চার্চ রয়েছে, ক্রিস্টিনা চার্চ রয়েছে, তারপর তেজগাঁ চার্চ রয়েছে, কাকরাইলের চার্চ রয়েছে, তারপরে আবার ঢাকার মধ্যে কথাগুলো বলছি। তো এই রকম বড় বড় যে প্যারিশ গুলো রয়েছে, এই বড় প্যারিশ গুলোর মধ্যে কখনো আমি কোনো প্রশাসন ছাড়া আমি কখনো দেখিনি, শেখ হাসিনা আসার পরে আমি কখনো দেখিনি। আর আমাদের যেদিন ইয়ে হতো, লাইক ক্রিসমাস হতো কিংবা নিউ ইয়ার হতো, আর ইস্টার সানডে ও 31st, 50 জন মিনিমাম কপস থাকতো আমাদের চার্চে। 50 কপস মিনিমাম থাকতো, এবং মেটাল ডিটেক্টিং ডোর নিয়ে, মেটাল ডিটেক্টিং হ্যান্ড বার নিয়ে রেডি থাকতো। ফিমেল কপস থাকতো 7 থেকে 8 জন থাকতো ফিমেল কপস। এই সিকিউরিটিটা আমাদের প্রত্যেকটা গাড়ি, ইভেন কি বিশপও যদি ঢুকছে, বিশপের গাড়ি পর্যন্ত পুরা ডিকি চেক করা হতো, বনেট খুলে সামনের দিকে এন্জিনের সেক্টর চেক করা হতো, সবকিছু চেক করে থরো চেকিং দিয়ে তারপর এক একজনকে গেটে, মেইন গেট থেকে ঢোকানো হতো। আমরা মাসে ঢুকতাম। উই ওয়ার হ্যাপি অ্যাবাউট ইট, যে তারা এতটা আমাদেরকে প্রায়োরিটাইজ করেছে, যে তখন না আমার কাছে না মনে হতো কি উই আর এম্পাওয়ার্ড, উই আর লাইক উই আর বিং নোটিসড। খুব খুশি লাগতো। কিন্তু যখন চার্চের ভিতর দিয়ে ঢুকতাম আমি দেখতাম এতগুলো খপ, প্রশাসনের এতগুলো মানুষ আমাদের সুরক্ষার জন্য এসেছে। খুশি লাগার কথা না, আমরা আগে দেখতাম না তো এরকম। ওইটা আমার কাছে খুব ভালো লাগতো। যেমন এই 5 আগস্টের পরে উনি চলে গেলেন, তখন ওই ওই স্মৃতিগুলো আমার মনে পড়ে গেল, যে আমরা কি এটা পাবো, আমাদেরকে এই সুরক্ষাটা দিবে, আমরা নারীরা কি স্বাধীনভাবে চলতে পারবো। আমি নিজে এরকম 300 ফিটের একটা জায়গা এবং মোহাম্মদপুরের একটা জায়গা, অনেক আমরা শুটে গিয়েছিলাম, এরকম জায়গা থেকে একটা সময় আমি ভয় পেয়ে গিয়েছিলাম, যদিও কোনো কিছু হয়নি, কিন্তু আমি, আমার মনে হচ্ছিল যে কিছু একটা হবে হয়তো, বা ভয় পেয়ে গিয়েছি। সন্দেহ থেকে আমি ফোন দিয়েছি 999-এ। ইউ ওয়ন্ট বিলিভ, আমি 300 ফিটে পূর্বাচলে, ওখানে আমি 7 মিনিটের মধ্যে আমার কাছে প্রশাসনের গাড়ি পৌঁছেছে, পেট্রোল, 7 মিনিটের মধ্যে। আর মোহাম্মদপুরে যে জায়গাটায় ছিলাম সেখানে ওই শুটে, ওখানে আমাদের কাছে পৌঁছেছে 10 মিনিটে, উইদিন 10 মিনিটস এর মধ্যে আমাদের কাছে পেট্রোল পৌঁছেছে, এবং দে এসকর্টেড আস টু দ্য সেফটি। আমাদের কিন্তু সেফটি এনশোর করে আমাদেরকে ওই জায়গা পর্যন্ত এসকর্ট করেছে। তারপরে এই যে মেয়েরা আমরা মানে টিজিং ছাড়া স্বাধীনভাবে চলছি, আমি আমার এলাকার আশপাশ দিয়ে দেখছি যে যা খুশি তাই পরে মেয়েরা বের হচ্ছে, কেউ কিছু বলতে পারছে না, অ্যাটাক করছে না। সেটা তো আমার তখনই ভয় লেগেছিল, কারণ আমি তো 5 আগস্টের আগে থেকে কিছুটা ওই নারী বিদ্বেষী কথাবার্তা শোনা শুরু করেছিলাম, জায়গায় জায়গায় টুকটাক কথা, যে নারীরা ঘরে থাকবে, নারীরা কেন বের হবে। তো এই কথাটা আগের থেকেও শুনছিলাম, একটু একটু, অত বেশি মাত্রায় না। তো তখন আমার না সন্দেহ যাচ্ছিল, আমার ইনটিউশন পাওয়ার অনেক বেশি, তো সো তখন আমার সন্দেহ যাচ্ছিল। আর ওই মুহূর্তেই আমার মনে হচ্ছিল যে 5 আগস্টে যখন আমি তাকে দেখলাম চলে যেতে, ওই অনুভূতিটা ছিল হৃদয় ভাঙা, পৃথিবী ভাঙা, মনে হয় যেন সম্পূর্ণ পৃথিবী ভেঙে তোলপাড় করে দিয়েছে। আমরা কোথায় যাব, আমাদের কি হবে, আমরা তো শেষ হয়ে যাব, আমাদের মাইনরিটিদেরকে আবার সাপ্রেস করবে, আবার আমাদেরকে সেই রকমের আহ ওই আচরণের মধ্যে দিয়ে যেতে হবে, ওই রকমের আমাদেরকে সাপ্রেস করা হবে, ওইভাবে করে আমাদেরকে ইগনোর করা হবে। এই জিনিসটা তো আবার চলে আসবে। আর তাই হচ্ছে এখন, আনফর্চুনেটলি তাই হচ্ছে। 5 আগস্টের পরে তো আমাদের ক্রিসমাস তো আসলো আবার, আমরা তো তারপরে নিউ ইয়ারও আসলো, এসএ সানডেও আসলো, সরি ক্রিসমাস না, সরি, আমার এসএ সানডে আসলো। এবং আহ যাই হোক, আমি যেদিন চার্চে গিয়েছি আমি দেখলাম কি 3 থেকে 4 জন পুলিশ।
আমার কাছে অস্বাভাবিক লেগেছে। ওই দিন আমার খুব কষ্ট আবার মনে পড়ে গিয়েছে। শেখ হাসিনা চলে যাচ্ছিলেন যেদিন, তখন মনে হচ্ছে যে ওই যে উনি তো চলে গেছেন, উনি তো আমাদেরকে এতিম করে দিয়ে একবার এতিম করেছে যখন ৭৫-এ যখন বঙ্গবন্ধু মানে চলে গিয়েছেন, ওই ওই একবার এতিম হয়েছে আমরা বাঙালিরা। আমার কাছে মনে হয়েছে এই ২০২৪-এ ৫ আগস্টে আবার আমাদেরকে এতিম করে দিয়ে, আমাদের জাতিকে এতিম করে দিয়ে চলে গেল। আমরা তো এতিম হয়ে গেলাম। আমাদেরকে কে দেখবে? আমাদের সুরক্ষা কে দিবে? বিশেষত আমি নারী হিসেবে, অ্যাজ আ ওমেন, আই এম ওয়ারিড অ্যাবাউট মাই সেলফ, বিকজ আমি ওমেন এম্পাওয়ারমেন্টটা ভোগ করতে পেরেছি শেখ হাসিনা আসার পর। এর আগে কিন্তু আমি ওমেন এম্পাওয়ারমেন্ট ভোগ করতে পারিনি। এর আগে যুদ্ধই করেছি শুধু, ভোগ করতে আর পারিনি। বাট উনি আসার পরে ভোগ করতে পেরেছি। সো এই ভোগ করাটা তো চলে যাবে, চলে গেছে। এখন আমি এইটাই তখন আপনি উপলব্ধি যখন করেছি। কথা বলতে শুরু করলেন, আপনি যখন কথা বলতে শুরু করলেন বা আপনি যখন কথা বলছেন, তখন থেকে কেউ কি আপনাকে ভয় দেখাচ্ছে বা আপনি ভয় পাচ্ছেন? ভয় তো সারাক্ষণই ভাইয়া দেখাচ্ছে। আপনি আমার কমেন্ট সেকশনে গেলেই বুঝতে পারবেন যে আমাকে কি পরিমাণে থ্রেট দেয়, একদম ওপেনলি থ্রেট দেয়। আমাকে সেই আম, জুলাই জুলাই থেকেই জুলাই থেকেই আমার কমেন্ট সেকশনে এরকম কমেন্ট আসা শুরু করে দিল। আমাকে জবাই করা হবে, আমাকে গ্যাং রেপ করা হবে, আমার বাসায় ঢুকে আমাকে তুলে নিয়ে আমাকে পিটানো হবে। এগুলো কথা কিন্তু জুলাই থেকেই লেখা শুরু হয়েছে। এবং তারপরে আপনি দেখবেন অকথ্য ভাষায় গালাগাল এবং থ্রেট, ওপেন থ্রেট, যে তোর বাড়ির ঠিকানা দে, তুই কই থাকস, তুই রাস্তায় বাইর হস না, তুই বাইর হলে তোরে দেখবো, তুই তুই ওয়েট কর, তোর কাছে আসতেছে। আমাকে অনেকভাবে অনলাইনে ইনবক্সে কমেন্টে ভয় দেখানোর চেষ্টা করেছে, কিন্তু সেগুলো তো আমি কখনোই পাত্তা দেইনি, আমি আমার মতো চলে গিয়েছি। কিন্তু আমাকে রিসেন্টলি অফিসিয়ালি ফোন দিয়ে হুমকি দিয়েছে, এবং আমি খুব হেসেই বলছি কথাটা, কারণ ওটাও আমি গায়ে লাগাই না। এটা কি আপনি এই যে আমার এখন ভয় দেখানো হচ্ছে, আপনি কোনো কর্তৃপক্ষকে, ঢাকার ইটালিয়ান এম্বাসিকে কোনোভাবে এটা ইনফর্ম করেছেন এই বিষয়গুলো? এক আমি ইনফর্ম, অফিসিয়ালি ইনফর্ম করিনি, বাট পার্সোনালি আমি ইনফর্ম করেছি। আর অফিসিয়াল ইনফরমেশন গুলো আমি মানে আমার যতগুলো ডকুমেন্টস আছে, যে হুমকি দেওয়া ডকুমেন্ট, সেগুলো সবকিছু অ্যাটাচড করে, এবং যে অফিসিয়াল কলে এসেছে, কলে এসে আমাকে যে হুমকি দেওয়া হয়েছে, সেই সবকিছু অ্যাটাচ করে দেন আমি পাঠাবো এম্বাসিতে। সো তাদেরকে এখনকার বাংলাদেশ, ইনিশিয়ালি জানানো আছে। এখনকার বাংলাদেশ আপনি কি দেখছেন, কোথায় যাচ্ছে এই দেশটা? এখনকার বাংলাদেশ আমি অন্ধকারের রসাতলে যেতে দেখছি। মানে অন্ধকার ছাড়া আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না। উম ভবিষ্যতে আমি আমি আসলে আহ, কি বলবো, হলও দেখতে পাচ্ছি, ডিপ্রেশন দেখতে পাচ্ছি, ডার্কনেস দেখতে পাচ্ছি, আর তো কিছু দেখতে পাচ্ছি না। আই ডোন্ট সি এনিথিং, এদিকে প্রগ্রেস কোনো কিছু হচ্ছে না, হবেও না। এই যে আগে যে বলতো যে স্বৈরাচার সরকার তাদের স্বজন প্রীতি করতো, স্বজন প্রীতির কারণে মানুষ এখানে ওখানে কাজ করতে পারতো না, কই আমরা তো ঠিকই কাজ করতে পারতাম, তো আমাদের এখানে তো স্বজন প্রীতির বিষয়টা তো এরকম দেখলাম না। আর এখন যেটা দেখতে পাচ্ছি, যে আগের সরকারে তো স্বজন প্রীতি এরকম দিল না, এখনকার সরকার তো স্বজন প্রীতি অনেক বেড়ে গিয়েছে। কারণ এখনকার সরকার তো দেখছি যে মানে যারা কাজ করছি, আমরা আমাদের সেক্টরে আমরা যারা কাজ করছি, তারা আমরা ফেস করতে পারছি অনেকেই অনেক কিছু। যেমন আমি পার্সোনালি ফেস করছি। আমি আজকেও একটা কল পেয়েছি, আমাকে ফোনের মধ্যে বলেছে যে আপু, আপনি রাজনীতি নিয়ে কিংবা দেশ নিয়ে এই মুহূর্তে কোনো কথা আর বলেন না, আপনি বলে ফেলছেন অনেক। আপনাকে এই দুটো ওয়েব সিরিজের জন্য আপনার প্রোফাইল কিন্তু সাবমিট করা হয়েছে, তারা কিন্তু রিজেক্ট করে দিয়েছে আপনাকে, এই কথা বলে যে আপনি আওয়ামী লীগকে সাপোর্ট করেন। আমি বললাম যে দেখো, কথাটা এখন সত্যি কথা বললে পরেই সবাই মানে একটা কথা আছে যে সত্যি কথা বললে বন্ধু বেজায়। তো সত্যি কথা বললে এই মুহূর্তে সত্যি কথা বললে পরে তাকেই আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দিয়ে বানিয়ে দিচ্ছে। তো আমি তো, তোমরা জানো যে আওয়ামী লীগের সাপোর্টার টাপোর্টার ওসব কোনো কিছু কখনো ছিলাম না। এমন ভাবে আমি ব্যক্তিগত ভাবে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যাকে পছন্দ করি তাদের লিডারশিপের জন্য। তো সেটা আহ আলাদা জায়গা। তো আমাকে এখন যদি আমি ওই দলের পক্ষ নিয়ে কথা বলে থাকি, কারণ দলের যদি পক্ষ নিয়ে কথা বলে থাকার কিছু থাকে, তাহলে তো আমি পক্ষ নিয়ে কথা বলবোই। তুমি তো আমাকে দেখেছো, আমি ওই ছোট ভাইটাকে বললাম যে তুমি তো আমাকে দেখেছো, জুলাইতে আমার স্ট্যান্স প্রথম দিকে ছিল ছাত্রদের পক্ষে, তারপর আমি স্ট্যান্স কেন বদলালাম? নিশ্চয়ই আমি বায়াসড না, আমি একজন নিউট্রাল ব্যক্তি, আমি বায়াসড না। আমি যদি ভালোটা দেখি ভালোটা বলবো, খারাপটা দেখি খারাপটা বলবো।
তো আমি যখন ওই মানুষটা তখন তো ওরকম ছিলাম না, তাহলে আমি তারপরে কেন বদলালাম, কেন আমি সম্পূর্ণভাবে এদিকে সাপোর্ট দিচ্ছি? আর এই সাপোর্টটা দেওয়ার জন্য শেখ হাসিনা সম্বন্ধে আমি সত্যি কথা বলছি, আমি আসলে প্রথমের থেকে সোচ্চার হয়েছি বঙ্গবন্ধুকে নিয়ে। আমার অনেকেই বলছে যে আপু আপনি কেন এসব করছেন, কিসের জন্য করছেন, আপনার কি সমস্যা হচ্ছে? যেমন এনসিপি থেকে যখন আমাকে হুমকি দেওয়ার ফোন দিল, তখন তারা জিজ্ঞেস করলো আপনার এনসিপি আপনার কি ক্ষতি করছে, এনসিপি কিংবা অন্তর্বর্তী সরকার আপনার কি ক্ষতি করছে, কি হয়েছে, আপনার সাথে কি সমস্যা? তো আমিও যেমন তখন বলেছিলাম যে আমার আতে ঘা কোথায় লেগেছে, আমার আতে ঘা লেগেছে যখন তোমরা বঙ্গবন্ধুকে টেনে হিচড়ে নামিয়েছো। আমার আতে ঘা লেগেছে, আমার হৃদয়ে আঘাত করেছে যখন তোমরা বঙ্গবন্ধুর মূর্তিতে তার ভাস্কর্যে মূত্র বিসর্জন করেছো। কোথায় লেগেছে আমার, কোথায় আমার সমস্যা হয়েছে? আমার সমস্যা তোমরা, আমার সমস্যা তোমাদের রাজাকারী আচরণ। আমি এভাবেই বলেছি, আমি ঠিক এভাবেই কথা বলেছি। ইনফ্যাক্ট আমি এর থেকে আরো লাউডলি কথা বলেছি, আরো অনেক দাপটের সাথে। এনসিপির তো ভবিষ্যৎ কি দেখেন আপনি? এনসিপি বা সরি, ননসেন্স পার্টির ভবিষ্যৎ ভাইয়া শুধু ননসেন্স গিরি হতে পারে। দে আর অলরেডি প্রুভেন অ্যাজ আ ননসেন্স পার্টি। হ্যাঁ, মানুষ প্রথমে চিলড্রেন পার্টি বলতো, তারপরে আরেক কি জানি একটা পার্টি বলতো, তো তারপরে এসেছে আমি আমি বলি ওদেরকে পার্সোনালি ননসেন্স পার্টি। এখন মানুষ বলে নগদ চাঁদা পার্টি। এত চাঁদার গল্প আগে এগুলো শোনা যায় না, চতুর্দিকে না খালি চাঁদা চাঁদা। না, আগে আগে শোনা যায়নি। এবং মানুষ বলে কি, কিছু কিছু মানুষ যেমন কাভার আপ দেওয়ার জন্য সেখানে বলতে আসে যে আগে নাকি গণমাধ্যম কখনো প্রচার করতো না। তো এত খুন হচ্ছে, এত গুম হচ্ছে, এত সন্ত্রাসী হচ্ছে, এই সব কিছু কি আমাদের গণমাধ্যম কাভার করছে? এখন কেন গণমাধ্যম কাভার করে না? তখন তো দেখতাম সবই কভার করতো। তখন তো শেখ হাসিনার আমলে তো শেখ হাসিনাকে নিয়ে টেলিভিশন, ন্যাশনাল চ্যানেলে যে মানুষ তাকে নিয়ে একেবারে ঝেড়ে দিত, তাকে নিয়ে সমালোচনা করতে। তো এই যে আসিফ নজরুল টজরুল যারা রয়েছেন, কম তো দেখিনি, কম তো দেখিনি এই ব্যক্তিগুলোকে। তারা যে পরিমাণে সমালোচনা করতো ন্যাশনাল টেলিভিশনে, যে তাহলে বাক স্বাধীনতা ছিল না? আর এখন আমি জাস্ট বঙ্গবন্ধুর পক্ষ হয়ে দাঁড়িয়েছি, কারণ আমার হাতে ঘা লেগেছে বঙ্গবন্ধুকে নামিয়ে। তোমরা মানে এতটাও রিয়াকশন হয়তোবা আমি এত স্ট্রংলিও হয়তোবা দিতাম না। আমি দিতাম, আমি স্লো পেসে হয়তোবা রিয়াকশন দিতাম, কিন্তু আমার এই যে পাগলের মতো হয়ে যাওয়া, এই যে একদম মানে বাঁধ ভেঙে বেরিয়ে আসার মতো আমার রিয়াকশনটা, এটা হচ্ছে বঙ্গবন্ধুকে কেন তোমরা নামালে, বঙ্গবন্ধুকে কেন তোমরা অবমাননা করলে? তোমরা বঙ্গবন্ধুকে অবমাননা করেছো, আমার মতো লাখো কোটি মানুষের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। এই লাখো কোটি মানুষ যেদিন তোমাদেরকে পাবে, ছিঁড়ে ছিঁড়ে টুকরা করে খাবে, একটা টুকরা কোথাও রাখবে না। খালি এখন তোর প্রশাসন নিয়ে সামনে আছো, প্রশাসন ছেড়ে দাও, জনগণই তোমাদের বিচার করবে, আর কিচ্ছু লাগবে না। এই জনগণ, সাধারণ জনগণ বিচার করবে। তো এই যে সাধারণ জনগণ এখনো বলে এই কথাগুলা, এখনো এই সময় বলে প্রশাসনকে দিয়ে, AK-47 দিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে রাখছো, AK-47 সরাও, তোমাদের এই মিলিটারি ভ্যান সরাও, তারপরে দেখি তোমাদের কত বড় ক্ষমতা। কই আর রাজনৈতিক দলগুলো তো তারা আহ এত প্রশাসনের এত ইয়ে পায় না, কি বলে, সাজোয়া যান, এত র্যাব, পুলিশ, বিজিবি, এত কিছু তো পায় না, এরা কেন পাচ্ছে? আমি তো আমার, আমি জানি না ভাই, আপনি তো আমার থেকে অনেক ভালো জানেন এই বিষয়গুলোতে। আপনি যদি আমার ভুল হয়ে থাকে আমি জানি না, আমাকে একটু ইনফর্ম করেন। এর আগে বিরোধী দলীয় যারা ছিল, যারা কিনা ইলেকশন ক্যাম্পেইন করে, কোথায় দেখেছেন এত প্রশাসনের সাজোয়া যান, এত পুরো প্রশাসনের সব আইন শৃঙ্খলা বাহিনীকে মোতায়েন করতে একটা ইলেকশন ক্যাম্পেইনের জন্য একটা দলে? কি করছে? এটার অর্থটা কি? আবার তাদের স্পর্ধা দেখেন, তারা তো এগুলো কাজ ইচ্ছা করেই করছে, যাতে মানে আওয়ামী লীগের নাম অনেক কিছু বদনাম দিতে পারে। যেমন এই যে চাঁদাবাজি করে যখন ধরা পড়ে তখন হচ্ছে আওয়ামী লীগ, ধরা না পড়লে আবার তারা আওয়ামী লীগের নাম হয় না, চাঁদা তখন চলে যায়, ধরা পড়লে আওয়ামী লীগের নাম। তো এই যে স্পর্ধা, তাদের স্পর্ধাটা কোথা থেকে হলো? স্পর্ধাটা করলো কেন? গোপালগঞ্জে গেল, গোপালগঞ্জে যেতে যাওয়ার আগে বলছে মুজিববাদের কবর রচনা করতে যাচ্ছে, এবং গোপালগঞ্জে বাংলাদেশের স্বাধীনতার স্থপতির জন্মভূমিতে যে পা রেখে তারা বলে মুজিববাদ মুর্দাবাদ, তারা বলে মুজিববাদের কবর রচনা করতে এসেছে।
এটা কি মনে হয় না যে সম্পূর্ণ উস্কানিমূলক কাজ? কারণ আমরা যদি কোথাও যাই, আপনি ধরেন কোন একটা দেশে যাবেন কিংবা একটা গ্রামে যাবেন, একটা শহরে, নতুন কোন একটা শহরে যাবেন, আপনি কি সে জায়গার ওয়েদারটা দেখে যাবেন না? অবশ্যই আপনি তো দেখেন, আমরাও দেখি, ওয়েদার ফোরকাস্ট দেখি তো। আমি যে স্থানে যাচ্ছি আবহাওয়াটা কিরকম, ঠান্ডা না গরম, কারণ আমার সেই প্রিপারেশন নিয়ে যেতে হবে। আমি ঠান্ডার কাপড় নেবো না গরমের কাপড় নেবো, সে প্রিপারেশন নিয়ে আমাকে যেতে হবে কোনো একটা জায়গা যাওয়ার আগে। তো তারা কি জানে না তারা কোথায় যাচ্ছিল? গোপালগঞ্জে যাচ্ছিল, তারা কি জানে না গোপালগঞ্জে যে তারা মুজিববাদ মুর্দাবাদ বলবে, তারা বলবে মুজিববাদে কবর রচনা করতে এসেছে সেটা বলবে। তারা বলছে যে ক্যাম্পেইন করতে গিয়েছিল, ইলেকশন ক্যাম্পেইন। এটাকে কি ইলেকশন ক্যাম্পেইন বলে? আমাকে যদি মানে আমি যদি পারতাম না এখন ভাইয়া, আমি অনেক গালাগাল করতাম, অনেক গালাগাল করতাম তাদেরকে এই মুহূর্তে। ফাজলামো করো তোমরা, তোমরা মুজিববাদের কর্ম রচনা করতে যাও, এগুলো কথা তোমরা ওখানে যে বলতে থাকো। তোমরা কি ইলেকশন করতে গিয়েছো, ইলেকশন ক্যাম্পেইন করতে গিয়েছো? ইলেকশন ক্যাম্পেইন করতে গেলে তোমরা কি বলতে? তোমরা চেষ্টা করতে যেখানে জানো যে মুজিববাদ যেখান থেকে শুরু হয়েছে, যেখানে মুজিবের জন্মস্থান, তার জন্মভূমি, ওই জায়গার মানুষ তারা সবাই মুজিব বলতে পাগল। তোমরা মুজিবকে মুজিবকে সম্মান দিবে, তোমরা তাদের জায়গা পাবে, তাদের অন্তরে তোমরা ঢুকে যাবে। মুজিবকে সম্মান দিবে, তোমরা অন্তরে ঢুকে যাবে। তোমরা এটা কিন্তু সোজা কথা, জানা হিসাব। যদি ইচ্ছা করে করলে, তোমরা কেন করলে না? তোমরা যে মুজিববাদের মুর্দাবাদ করতে গেলে, মুজিববাদের কবর রচনা করতে চাইলে, কেন করলে? কারণ যাতে ওইখানে গোপালগঞ্জ মুজিবের জন্মস্থান, সেখানে যে যদি মুজিবের বিরুদ্ধে তাকে অবমাননা করা হয়, তাকে অসম্মান জানানো হয়, তাহলে কিন্তু খেপে যাবে সবাই, এটা সহ্য করবে না। কারণ আমার সামনে যদি এরকম কেউ বলে, এবং এই ঘটনা ক্যামেরার সামনে আসেনি, আমার সাথে এরকম ঘটনা ঘটেছে 5 আগস্টে পরে, এবং 14 সেপ্টেম্বরের 8 তারিখে আমার সাথে, আমি যুদ্ধে লেগে গিয়েছিলাম এবং হাতাহাতি পর্যায়ে ছিল, হাতাহাতি পর্যায়ে ছিল। এখন ওখানে কিছু রিপোর্টার ছিল, কিন্তু সেই রিপোর্টাররা নেহাতি খুব ভালো লোক ছিল বলে কোনোটা ক্যাপচার করেনি, ক্যামেরায় একটা সিনও ক্যাপচার করেনি, তা নাহলে এই সিনগুলো অনেক আগে ভাইরাল হয়ে যেত। 8ই এই আগস্টে যে কি আমার হয়েছিল? সামনে 8ই আগস্টে আমার কি হয়েছিল? 8 সেপ্টেম্বরে আমি একটা শুট করতে গিয়েছিলাম, ঢাকার বাইরেই গিয়েছিলাম। ওই শুটের মধ্যে আরেকজন যে আমাদের হেল্পার থাকে, কাজ করতে আসে, যে আমাদের শুটের সময় তো অনেকেই অনেক কিছু করতে অ্যাসিস্ট করতে আসে, তাই না? তো এরকম একজন ওয়ান অফ দি অ্যাসিস্ট্যান্ট এসেছিল, যার হাজবেন্ড এসেছিল তার সাথে। এবং আমার যে রুমটা, মানে আমরা তো রিসোর্টে শুট করছিলাম, তো আমার যে রুমটা ছিল সেই রুমটার মধ্যে ওই মুহূর্তে আহ আরো বাকি আরো 2জন মডেল এসেছিল এবং খাবার খাচ্ছিল, এবং আরো 3টা রিপোর্টার ছিল ওখানে, কারণ তারা আমার নিউজ কভার করতে এসেছিল। তো সবাই না আমার রুমটার মধ্যে ছিল। তো ওখানেও আরো 2জন মডেল খাবার খাচ্ছিল। ওই অ্যাসিস্ট্যান্ট যে মেয়েটা আসছে, সেই অ্যাসিস্ট্যান্ট মেয়েটার আরেকজন হাজবেন্ড, যে ওই মেয়েটাকে ওখানে দেখে ওই হাজবেন্ড ওখানে ঢুকে গিয়েছে এবং খাবার খুলে খাবার খাওয়া শুরু করে দিয়েছে বসে। তো যখন আমার মানে ভালো লাগে না, I did not take it nicely because a person I don't know, a man, he's walking in my room without asking my consent and my permission. So I was uncomfortable, but I let him sit and eat so that he can finish his meal and go off, right? ওই মুহূর্তেই আমাদের আরেকটা মডেল কি জানি একটা কথা বলেছিল মুজিবকে নিয়ে, আমিও সেটার সাথে কথা বলছিলাম যে হ্যাঁ, ও 71 নিয়ে কিনে একটা কথা বলছিল। তখনই সেই লোক, উনি বলেছে মুজিব কেডা, মুজিব কে, কি করছে, এই যথেষ্ট ছিল, এটা যথেষ্ট ছিল। ওই লোক যে ওখানে, মানে আমার হাতে কোনো অস্ত্র থাকলে তাকে আমি মেরে দিতাম ফর শিওর, কারণ আমি মারতে উঠে গিয়েছি, আমি মারতে গিয়েছি, কিন্তু আমার হাতে কোনো অস্ত্র ছিল না, এবং তাকেও সরিয়ে নিয়ে গেছে। পরে আমি মারতে পারিনি। আমার এখনো পর্যন্ত আফসোস হয় এই বিষয়টা নিয়ে, যে আমি তাকে মারতে কেন পারলাম না। মাঝে মাঝে আমার স্বপ্নও দেখি যে আমি স্বপ্নের মধ্যে মারছি তাকে। আর যারা যারা এখনো পর্যন্ত মুজিবকে নিয়ে এই ধরনের উল্টাপাল্টা কথা বলে, এবং মুজিবকে নিয়ে যারা এই যে এনসিপি নেতারা এসব কথা বলে না, আমার খুব মন চায় যে আমাকে প্রশাসন ছেড়ে দিয়ে আমার কাছে নিয়ে আসেন, একটা রুমের মধ্যে বন্দি করে দিন, তারপর আমি সবাইকে মিলে আমি একটু ভালো করে আদর করে দিই, খুব মন চায়। তো ওই 8ই সেপ্টেম্বরে আমার সাথে ওই ঘটনা ঘটেছিল, এবং ওই জিনিসগুলো, সেম জিনিসগুলো কিন্তু জানে যে যারা মুজিবকে ধারণ করে, তাদের সামনে যে যদি মুজিববাদ মুর্দাবাদ বলো, তাহলে ভাবা কি মানে ফাজলামো নাকি? আমরা তো আমাদের জানের কথা চিন্তা, আমি তো ওই সময় 8ই সেপ্টেম্বর আপনি জানেন মাত্র 5 আগস্টে ঘটে গেল, মানুষ তো কথা বলা মানে মুজিবকে পছন্দ করে এই কথাটা বলতে ভয় পাচ্ছিল। সেই মুহূর্তে আমি আমার কোনো শ্রোধবোধ, আমার সেন্স হারিয়ে ফেলেছিলাম।
আমাকে রিপোর্টাররা পরে ওখান থেকে টেনে নিয়ে যে ওই লোককে তো সরিয়ে দিয়েছিল, তারপরে দরজা বন্ধ করে, আর আমার রুমের দরজা বন্ধ করে ওনারা আমাকে অনেক কাম ডাউন করার চেষ্টা করছিল, এবং তারা বলছিল যে আপা আপা আপনি শান্ত হন, আপা আপনি এত রিয়াক্ট করে না, সময় খুব খারাপ আপা। তখন আমি বললাম যে কি বলেন আপনি, কি সময় খুব খারাপ, কি কি কন্ট্রোল করব, আমি কি কন্ট্রোল করব নিজেকে? কারণ আমি যখন এরকম সিচুয়েশনে পড়ি, আমার সামনে যখন এই ধরনের কোনো কথা কেউ বলে, তখন আমার আসলে কোনো জ্ঞান থাকে না, আমার মস্তিষ্ক তখন স্বাভাবিক পর্যায়ে কাজ করে না, রাগান্বিত হয়ে যাই, পায়ের রক্ত মাথায় উঠে যায়। তো গোপালগঞ্জে যে এ ধরনের কথা বলবে, গোপালগঞ্জবাসীদের পায়ের রক্ত মাথায় উঠবে না? আর তারা তাই চাচ্ছিল, তারা এটাই, এনসিপি সেটাই চাচ্ছিল যে গোপালগঞ্জবাসী রিয়াক্ট করুক, রিয়াক্ট করে তারাও একটা রিয়াকশন দেখাক, এবং উস্কানি দিচ্ছে তারা এইভাবে করে। রিয়াকশনটা দেখালে তারা চারিদিকে বলবে, বিশ্ববাসীর কাছে এই তো দেখাবে, বা ওয়ার্ল্ডে পুরা গ্লোবালি নিউজ করবে যে আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগ ফ্যাসিস্ট গভর্নমেন্টের দোসর এখনো পর্যন্ত আমাদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। আমরা একটা ইলেকশন ক্যাম্পেইন করতে গিয়েছি, কিন্তু একটা সামান্য একটা ইলেকশন ক্যাম্পেইন, শান্তিপূর্ণ ইলেকশন ক্যাম্পেইনই করতে পারি না। শান্তিপূর্ণ ইলেকশন ক্যাম্পেইন, ওরা তো আর বলবে না যে শান্তিপূর্ণ ইলেকশন ক্যাম্পেইন, আমরা মুজিববাদ মুর্দাবাদ বলতে গিয়েছিলাম মুজিবের জন্মস্থানে। তো তাদের এটা ছিল এই খেলাটাও। দেখুন, আমার কথা হলো যে রাজনীতি যখন করতে এসেছে, তারা খেলাটা ভালো মতো খেলেই মানে শিখেই আসুক। এরপরে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ভিডিও বানিয়ে এটা ছেড়েওছিলাম যে তোমরা একটু রাজনীতি শিখে আসো, 10-15 বছর বড় বড় রাজনীতিবিদদের সাথে একটু চলাফেরা করো, তাদের সাথে থাকো, রাজনীতি শেখো, তারপরে আসো। কারণ তোমরা রাজনীতি যেটা খেলতে চাও, সেটা তোমার খেলে দেওয়ার আগেই মানুষ বুঝে যায় যে তোমরা খেলতেছো। তোমরা যে উস্কানি দিচ্ছ, এটা চাচ্ছ গোপালগঞ্জ বাসী এই ধরনের রিয়াকশন দেখ, এবং তোমরা সেখানে তাদেরকে হত্যাকাণ্ড চালাতে পারবে, আর এইটার এক্সকিউজে তোমরা ওয়ার্ল্ড কে দেখাতে পারবে, গ্লোবালি নিউজ দেখাতে পারবে যে তোমাদের উপর অত্যাচার হচ্ছে। আবার ওই এক্সকিউজে যত আওয়ামী লীগের সদস্য আছে গোপালগঞ্জে, তাদেরকে রাতের আধারে ধরতে পারবে, তাদেরকে ওঠানোর। এগুলো তো মারিয়া, কোথাও আপনি বোঝার চেষ্টা করেন। এতক্ষণ ধরে যত কথা বললেন মারিয়া, সব কথার সার সংক্ষেপ হচ্ছে আপনি বঙ্গবন্ধুর একটা দালাল, আপনি শেখ হাসিনার একটা দালাল, আপনি স্বৈরাচারের দালাল, ব্যক্তি মারিয়া, সাংগঠনিক ভাবে না। আপনি আওয়ামী লীগের হ্যাঁ, কেউ না, কোন সংগঠনের না। আপনার সব না, প্ল্যান কি, ভবিষ্যতের প্ল্যান কি? সরি। আপনার ভবিষ্যৎ প্ল্যানটা কি? আপনার এই বিশ্বাসটা কি? এই বিশ্বাসটাকে ধারণ করে রাখতে, বিশ্বাসটাকে সংগঠিত করতে, বিশ্বাসটাকে ছড়িয়ে দিতে আপনার প্ল্যানটা কি ভবিষ্যতে? বিশ্বাসটাকে ছড়িয়ে দিতে যে প্ল্যানটা আছে ভাই, আমি প্ল্যানটা আপনাকে রিভিল করতে চাই না। সেই প্ল্যানটা রেখে দিই আপাতত। আচ্ছা, আহ ওটা থাক। শেখ হাসিনা শেখ হাসিনাকে কি মনে করেন? কিভাবে আপনি ফেরত আনতে পারবেন? আপনি যাকে পছন্দ করেন? আহ, আমার একটা কথা বলি। আমি 5 আগস্টে আমি আমার মাকে বলছিলাম, যে অপমানটা তাকে করেছে, উনি যেন আর কোনোদিনও ফিরে না আসে, থুতুও যেন না ফেলে, এই দেশের মুখে যেন, জাতির মুখে থুতুও না ফেলে। থুতুটাও আমরা ডিজার্ভ করি না, এই বঙ্গবন্ধু বা শেখ হাসিনার থুতুটাও আমরা ডিজার্ভ করি না। উনি যেন না আসে। বাট এটাও জানি যে উনি না আসলে তো আমরা শেষ, আমরা ধ্বংস। তো ওনাকে ফিরিয়ে আনার জন্য আমি তাকে অনুরোধই করব। আমি জানি যে এটা আসলে আমার জন্য স্বার্থপরতা হবে, আমি স্বার্থপর হয়ে যাচ্ছি, কারণ আমি আমার কথা চিন্তা করছি, আমি আমার মতো অনেকের কথা চিন্তা করছি। তাই আমি বলছি, আপনি ফিরে আসেন, আপনি আমাদেরকে রক্ষা করেন। আমি, আমার কথা কিছু করার ক্ষমতা নেই, আপনাকে ফিরিয়ে আনার জন্য আমার কিছু করার নেই, আমি পারছি না কিছু করতে। আমি শুধুমাত্র সত্যি কথাটাই বলতে পারি, মানুষের সামনে সত্যটাকে উপস্থাপনই করতে পারবো। এর চেয়ে বেশি আমার কোনো কিছু করার ক্ষমতা নেই। তারপরও আমি চাইবো যে আপনি আমাদের কথা চিন্তা করে আবারও ফিরে আসেন, আমাদের দেশটাকে ধরেন, আমাদেরকে রক্ষা করেন। আপনি ছাড়া আমাদের কেউ নাই আমাদেরকে রক্ষা করার মতো, নারীদেরকে রক্ষা করার মতো কেউ নাই, এ দেশে শান্তি রক্ষা করার কেউ নাই। তো আমি সত্য যেটা আছে তাকে ফিরিয়ে আনার জন্য আমি তার বিষয়ে সত্য কথাটাই বলে যাব। আমি যেভাবে করে সাধারণভাবে যে সুবিধাগুলো ভোগ করে এসেছি এই শেখ হাসিনা সরকারের সময়, আমি সেগুলোই উপস্থাপন করব। অকৃতজ্ঞ মানুষ যদি কিছুটা তাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ আসে, আসলেও আসতে পারে, এটার আশাই করব।
আপনি ফিরিয়ে আনতে চান, ফিরে আসুক, আপনি বলছেন আপনি ভালোবাসা দেবেন, কিন্তু তারা চাচ্ছে তাকে ফিরিয়ে এনে তাকে ফাঁসি দিতে। কিভাবে রক্ষা করবেন? তাকে ফাঁসি দিতে পারবে এত সহজে? তাকে ফাঁসি দেওয়ার জন্য তো আগে প্রমাণিত হতে হবে, তাই না? প্রমাণ হতে হবে যে সে যা দোষ তার নামে এলিগেশন এসেছে, 400 450 মামলা তার নামে করেছে, এগুলো কয়টা টিকবে? আগে প্রমাণ করতে হবে তো, তাই না? প্রমাণ করা লাগবে, সে প্রমাণ তো পাবে না, প্রমাণ খুঁজে পাওয়া যাবে না। ফাঁসি দেওয়াটা, চাইলাম ফাঁসি দিয়ে দিলাম তাকে, যদি তাকেই ফাঁসি দিতে হয়, তাহলে আমার প্রশ্ন এখানে, জামায়াতে যারা রয়েছেন, যারা কিনা 71-এ স্বাধীনতা বিরোধিতা করেছেন, তাদের কেন ফাঁসি হয়নি? তাদের যদি ফাঁসি না হয়, তাহলে শেখ হাসিনার ফাঁসি কেন হবে? আর এটা বললে আমরা মেনে নিব? ফাঁসি দিবে, মেনে নিব আমরা? না, আমরা তো মানবো না। গতকালকেও একজনকে আমরা সুপ্রিম কোর্ট গতকালকেও একজনকে মৃত্যুদণ্ড বাদ দিয়ে খালাস করে দিয়েছে। এখন আমরা 5 আগস্ট থেকে দেখছি কিন্তু অনেক মৃত্যুদণ্ড প্রাপ্ত সন্ত্রাসী, তারপরে আহ, যারা কিনা মার্ডার কেসের আসামি, এরকম অনেক সন্ত্রাসী, অনেক মার্ডার, খুনের মামলা আছে যাদের, তাদের এরকম হত্যাকারীরা, সন্ত্রাসীরা অনেকেই ছাড়া পেয়েছে, তারা ছাড়া পাবে। কিন্তু আমরা ভেতরে ভেতরে যেটা জানতে পারছি যে আওয়ামী লীগের কর্মীরা কিন্তু জেল হাজতেই মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে এত এত ফ্রিকুয়েন্টলি, কেন মারা যাচ্ছে? এটা কি আমরা কিছু বুঝি না? আমরা সবই বুঝি, সবকিছুই বুঝি। আর এটাও বুঝি যে সবকিছু শেষ একদিন আছে। শুরু যখন হয়, শেষ তো হবে। শুরু করেছে তারা, শেষ তো করতেই হবে। শেষ করবে শেখ হাসিনা, দেখা যাবে, তখন আমরা দেখব। আশায় আছি, বুক বেঁধে আছি। কারণ মানুষ স্বীকার করুক আর না করুক, কারা স্বীকার করে না তারা, আমরা জানি কারা স্বীকার করে না। আর স্বীকার করুক আর না করুক, অন্তরে সবাই জানে যে এক শেখ হাসিনা ফিরে না আসলে পরে এই দেশের ক্রাইসিস কেউ সামাল দিতে পারবে না। যে ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই ক্রাইসিস কেউ সামাল দিতে পারবে না। আজ ভারতীয় কোনো চ্যানেল, একটা খুব হাস্যকর চ্যানেল আছে, যে চ্যানেলে আমাদেরকে নিয়ে অনেক প্রপাগান্ডা ছড়ায়, সত্য মিথ্যা বলতে থাকে। তো তারাও এরকম দেখিয়েছে যে আমাদের নাকি অলরেডি দুর্ভিক্ষ নেমে গিয়েছে। দুর্ভিক্ষ এখনো নামেনি, তবে এরকম ভাবে আর কিছুদিন চলতে থাকলে দুর্ভিক্ষ নেমে আসবে, সেটা তো সন্দেহ নেই। কারণ যে পরিমাণে দ্রব্য মূল্যর দাম বেড়ে যাচ্ছে, অগ্রগতি হতেই চলেছে, সেভাবে করে আমার মতো একটা মানুষ যদি হিমশিম খেতে হয়, চিন্তা করতে হয় যে আমি কত টাকা খরচ হয়ে যাচ্ছে, আমার যদি চেক করতে হয় ব্যালেন্স, তাহলে যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা কি? তারা কি করে বাঁচবে? তারা কি করে চলবে? তাই না? সো এই যে একটা ধসের মধ্যে পড়ে গিয়েছি, and we all know, we have seen it. Sheikh Hasina is the best crisis handler. সে ক্রাইসিস হ্যান্ডেল সবচেয়ে ভালো করতে পারে, এটা আমরা দেখে এসেছি। তো আমাদের দেশটা এই মুহূর্তে ক্রাইসিসে আছে। আমাদের দেশকে রক্ষা করতে তার মতো একজন আয়ন লিডার, আয়ন উইমেন দরকার, আয়ন লেডি। শি ইজ দ্য ফিনাক্স, and I believe she is the phoenix. She will rise up again from the ashes. I believe that. অনেক ধন্যবাদ মারিয়া, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে সাবধানে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দোয়া করবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমি জানি না আমি কি বলেছি, কতটুকু সঠিক বলতে পেরেছি। আমার অনেক ভুল ত্রুটি হয়তোবা আছে, থেকে থাকতে পারে। এবং যারা দর্শকরা আমাকে দেখছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, আমি যদি কিছু ভুল বলে থাকি, আমার ভুল ত্রুটি মার্জনার চোখে দেখবেন। এবং সবাইকে ধন্যবাদ জানাই, এতটুকু সময় আপনারা আমাকে দেখলেন, আমার কথাগুলো শুনলেন ধৈর্য দিয়ে। তো ধন্যবাদ বাড়ি ভাই আপনাকেও। এবং আবারও আহ, দেশের জাতির দর্শকদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে বলতে চাই, আহ আপনারা সোচ্চার হন, জাগ্রত হন, অন্ধকার থেকে বেরিয়ে আসুন, দেশ রক্ষা করুন। ধন্যবাদ। ধন্যবাদ।